আছে? আমি ডক্টর স্বাগতা মজুমদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আপনাদের সঙ্গে একটা ব্যাপার নিয়ে ছোট্ট একটা আলোচনা করতে এসেছি। যদি আপনাদের এটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই বিষয়টা হলো যে আপনারা গর্ভাবস্থায় প্রথম 3 মাস কিভাবে বাড়িতে থাকবেন। প্রথম 3 মাস আপনার সবে বাচ্চা পেটের মধ্যে এসেছে। এ সময় অনেক রকম প্রশ্ন, নতুন মা হচ্ছে যেমন মনের মধ্যে আসছে, সেই ধরনের কিছু কিছু প্রশ্ন যেগুলো আমাদের এসে করে থাকে মানুষরা, সেই নিয়ে আজকে আলোচনা করতে এলাম। প্রথমে আপনি খাবার কি খাবেন? খাবার কিন্তু প্রোটিন থাকতে হবে, ফোলেট, কোলিন, আয়রন, আয়োডিন, এই জিনিসগুলো যেন খাবারের মধ্যে থাকে। তাহলে আপনার বাচ্চার ব্রেন তৈরি হবে সুন্দর এবং আপনার বাচ্চাও খুব সুন্দর ডেভেলপ করবে। তাহলে প্রোটিনের মধ্যে কি খাবেন? প্রোটিনের মধ্যে যেমন ডিম, মাছ, মাংস, দুধ, এই ধরনের জিনিসগুলো আপনি খেতে পারেন। ডিম সাদা অংশটা যেমন সুন্দর একটা খুব ভালো প্রোটিন, আর হলুদ অংশটার মধ্যে কোলিন বলে একটা জিনিস থাকে যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করে। ফলে ডিম আপনি দুটো খেতেই পারেন, একটা নিজের জন্য, একটা বাচ্চার জন্য। মাছের মধ্যে আপনি ফিশ, যেগুলো সামুদ্রিক মাছ, নর্মাল মাছ, এগুলো সব রকমই খেতে পারেন। সামুদ্রিক মাছের যেমন আরো অনেক কিছু থাকে, ডিএইচএ থাকে, আয়োডিন থাকে, ফলে সামুদ্রিক মাছ একটা গর্ভ অবস্থায় খেতে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো হয়। মাংসের মধ্যে অনেকে জিজ্ঞেস করে কি ধরনের মাংস খেলে ভালো হবে, যেমন পোলট্রির মাংস খেতে পারেন। এছাড়া আপনি রেড মিট মানে গরুর মাংস, খাসির মাংস, এগুলো খেতে পারেন। কিন্তু এইগুলোর মধ্যে ফ্যাট পোর্শনটা আপনাকে বাদ দিয়ে খাওয়ার ভালো। আর প্রচুর সবুজ শাকসবজি, প্রচুর ফল এবং পর্যাপ্ত জল কিন্তু খাওয়া উচিত। শাকসবজি কেন খাওয়া উচিত? না, শাকসবজি কিন্তু আপনার সব রকম উপকারে থাকবে, যেমন ফোলেট দেবে শরীরে, আর এই সময়টায় যেমন একটু কনস্টিপেশনের টেন্ডেন্সি থাকে সেটাও অনেকটা কম। আপনি ক্যালসিয়াম কিসে পাবেন? দুধের প্রোডাক্টে। দুধ, দই, ছানা, এগুলো যখনই আপনি খাচ্ছেন তখন আপনার শরীরে কিন্তু ক্যালসিয়াম ঢুকছে, ফলে এগুলো আপনাকে খেতে হবে। আর যত পারা যায় তাজা ফল আর শাকসবজি খাবেন। কিন্তু আপনি অতিরিক্ত পরিমাণে গাজরের রস খেলেন, লিভার খেলেন, এটা কিন্তু না খাওয়াই ভালো। মানে ভিটামিন এ আছে এমন জিনিস অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনি এই সময় খাবেন না। আপনি পোশাক পরবেন, একদম লুজ পোশাক হলে ভালো হয়, যেটা আপনার পক্ষে কমফোর্টেবল এবং আপনার শরীরে যেন টাইট হয়ে বসে না পড়ে, এরকম ধরনের পোশাক আপনার পরা ঠিক হবে। এবং জুতো পরবেন যেন কোনোভাবেই জুতোর মধ্যে হিল বেশি না থাকে। হিলওয়ালা জুতোয় আপনার পা মচকে যাওয়া, পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ফলে ফ্ল্যাট সোলের জুতো পরাই ভালো। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে ওইখানে বেড়াতে যাওয়া যাবে কিনা, কিন্তু ট্রেন, অটো, রিক্সা, আপনি বেড়াতে যাওয়ার সময় অতিরিক্ত ঝাঁকুনি হবে, এরকম ধরনের জিনিসে কিন্তু না চড়াই ভালো। তবে ট্রেন বেড়াতে যাওয়া বা কোথাও যাওয়ার ক্ষেত্রে ট্রেনে কিন্তু বলা হয় যদি চড়তেই হয় একান্ত এমার্জেন্সিতে, তাহলে ট্রেনটা হচ্ছে একটা অপশন। এবং কিছু কিছু রোগের ক্ষেত্রে কিন্তু প্লেনে ওঠা একদম বারণ। যাদের বাচ্চা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, বারবার নষ্ট হচ্ছে, সিকেল সেল অ্যানিমিয়া নামক একটা রোগ আছে, তাদের কিন্তু প্লেনে চড়া একদম বারণ। অনেক মানুষ এসে জিজ্ঞেস করছে যে একসাথে থাকা যাবে কিনা স্বামীর সঙ্গে, মানে কয়টাস। দেখুন, কয়টাস এমনিতে পুরো প্রেগনেন্সিতে খুব যে বারণ আছে তা নয়, এই সম্পর্কে কোনো কিছু বারণ নেই। কিন্তু যাদের আগে আগে বাচ্চা নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায় এবং সময়ের আগে বাচ্চা প্রসব হওয়ার প্রবণতা থাকে, তাদের কিন্তু একটু অ্যাভয়েড করা ভালো। কারণ আফটার কয়টাস প্রোস্টাগ্ল্যান্ডিন আর অক্সিটোসিন নামে
দুটো হরমোন তৈরি হয়, যেই হরমোনগুলো ইউটেরাসটাকে একদম শক্ত করে একটা কন্ট্রাকশনের মধ্যে নিয়ে আসে। ফলে যাদের টেন্ডেন্সি আছে তাদের এটা অ্যাভয়েড করাই ভালো। ব্রেস্ট সাপোর্ট একটা নেওয়া দরকার, কারণ ব্রেস্ট মানে স্তন একটু ফোলা এবং ব্যথা এগুলো অনুভব হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ শরীরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এইসব স্পেশাল অর্গানগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। ফলে আপনার একটা টাইট ব্রেস্ট সাপোর্ট নেওয়া সবসময় দরকার। স্নানের ক্ষেত্রে আপনি স্নান প্রতিদিনই করতে পারেন, কিন্তু স্লিপারি জায়গায় এড়িয়ে যাওয়াই ভালো এবং পড়ে যাওয়াটা কোনোভাবেই কিন্তু যেন না হয়, এদিকে খেয়াল রেখে আপনি প্রতিদিনই স্নান করতে পারেন। কিন্তু আপনি মা হতে চলেছেন, কাজেই আপনার স্মোকিং যদি হ্যাবিট থাকে এটা কিন্তু আপনার ছেড়ে দেওয়া দরকার। আপনার অন্য কোনো হ্যাবিট থাকলে, যেমন ড্রিঙ্ক করা, অ্যালকোহল নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার মা হওয়ার জন্য কিন্তু একদম ক্ষতিকারক। ফলে আপনি মা কথাটা শুনছেন এবং মা হতে চলেছেন, এই জন্য এই হ্যাবিটটা আপনাকে ত্যাগ করে দেওয়াটাই ঠিক হবে। এই সময় কিন্তু আপনারা একদম ওষুধ নিজে নিজে খাবেন না। যদি আপনার কোনো কষ্ট হয়, মাথা ব্যথা, পা ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া একদম না খাওয়াই ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, এই সময় একটা কনস্টিপেশন হওয়ার টেন্ডেন্সি থাকে। ফলে আপনার কোমরে খুব ব্যথা হতে পারে, পেটটা শক্ত হয়ে যেতে পারে। এই কনস্টিপেশনের টেন্ডেন্সিটা আপনি যদি কমাতে চান, তাহলে আপনাকে সবুজ শাকসবজি, জল এগুলো বেশি করে খেতে হবে। আর ফ্রেশ ফ্রুটস মানে টাটকা ফল আপনি নিতে পারেন। এগুলো আপনার এই কনস্টিপেশনটা অনেকটা কমে যাবে। এটাও যদি কাজ না করে, দেখা যায় যে তা সত্ত্বেও আপনার এগুলো হয়েছে, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে লাক্সেটিভ খেতে পারেন। আচ্ছা, একটা ব্যাপার জানতে হবে যে সরকারিভাবে আপনাকে নিজেকে নথিভুক্ত করতে হবে এবং আপনার আশেপাশে যেসব প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি আছে অথবা যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে আপনি যাবেন, আপনার নাম নথিভুক্ত করবেন এবং ওরা যেভাবে আপনাকে ভ্যাকসিন দেবে সেই ভ্যাকসিন কিন্তু আপনার নেওয়া দরকার এবং অবশ্যই নেবেন। এছাড়া ওরা অনেক সময় আয়রন সাপ্লাই দেয়, ক্যালসিয়াম দিয়ে থাকে, এইগুলো কিন্তু নেওয়া সবসময় দরকার। ফলে আপনি যখন প্রথম জানতে পারলেন যে মা হতে চলেছেন কি মা হয়েছেন, তখন আপনার মনে মনে একদম স্থির করে নেওয়া দরকার যে এই বাচ্চাটা যেন সব দিক থেকে সুন্দর সুস্থ হয়ে ওঠে এবং আপনিও যেন খুব সুন্দর সুস্থ থেকে যান। এই জন্য এই ব্যাপার যেগুলো আজকে আলোচনা করলাম সেইগুলো আপনি যদি সেভাবে চলে, তাহলে আশা করা যায় আপনার কোনো সমস্যা সেভাবে হবে না। সবাই ভালো থাকুন এই বলে আজকের মতন এখানে শেষ করছি। আবার আমি অন্য কোনো ব্যাপারে আলোচনার জন্য আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।